হোয়াট ইজ রেজোন্যান্স বা মেসোমেরিজম বা মেসোমেরিক এফেক্ট কি জিনিসটা কি? দেখো আমরা একটু আমাদের মতো করে বোঝানোর চেষ্টা করব। আমরা যে তোমরা যে এতদিন ধরে লুইস স্ট্রাকচার দেখে এসছো, যেখানে পাই বন্ড আছে, সেখানে কোনো একটা পার্টিকুলার স্ট্রাকচার দিয়ে কি হচ্ছে, কোনো একটা মলিকুলের সমগ্র যে প্রপার্টি, টোটাল যতগুলো প্রপার্টি শো করছে সবগুলো আমরা এক্সপ্লেন করতে পারছি না। ঠিক আছে, বোঝা গেছে? যেখানে ডাবল বন্ড প্রেজেন্ট আছে, বিশেষ করে যেখানে কনজুগেশন প্রেজেন্ট আছে পাই বন্ডে, সেখানে কোনো একটা পার্টিকুলার লুইস স্ট্রাকচার দিয়ে একটা মলিকুলের সব প্রপার্টিগুলো আমরা এক্সপ্লেন করতে পারছি না, সমস্ত ধর্ম ব্যাখ্যা করতে পারছি না। ঠিক আছে, তো দেখা যাচ্ছে আলাদা আলাদা বিভিন্ন স্ট্রাকচার দিয়ে আমরা কি একটা স্ট্রাকচার দিয়ে কিছু প্রপার্টি ব্যাখ্যা করতে পারছি, ওই সেম মলিকুলের অন্য রকম আর একটা স্ট্রাকচার দিয়ে আর কিছু প্রপার্টি ব্যাখ্যা করতে পারছি। ঠিক আছে, অন্য আর একটা স্ট্রাকচার দিয়ে আর কিছু প্রপার্টি ব্যাখ্যা করতে পারছি। দেখা যাচ্ছে এই সব স্ট্রাকচারগুলো যদি একসাথে মেলাই আমরা, তাহলে সব প্রপার্টিগুলো এক্সপ্লেন করতে পারছি। বোঝা গেছে আমার কথা? তাহলে এই যে ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার যেগুলো দিয়ে আমরা একটা মলিকুলের কিছু কিছু প্রপার্টি এক্সপ্লেন করতে পারছিলাম, এদেরকে আমরা কি বলছি? ক্যানোনিক্যাল ফর্ম। আর সবগুলোকে কম্বাইন করে যেটা পাচ্ছি, যেটাকে আমরা অরিজিনাল মলিকুল বলছি, সেটাকে কি বলছি? আমরা রেজোন্যান্স হাইব্রিড। ঠিক আছে, বোঝা গেছে আমার কথা? তাহলে কোনো পার্টিকুলার একটা লুইস স্ট্রাকচার দিয়ে কোনো একটা কম্পাউন্ডের সব প্রপার্টি আমরা এক্সপ্লেন করতে পারছি না। যেমন ধরো এটা কি আছে? পাই বন্ড, কার্বনের থেকে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, তাহলে এই বন্ডের ইলেকট্রন অক্সিজেন উইথড্র করছে, তাই তো নিচের দিকে টানছে। আবার দেখো এই পাই বন্ড হচ্ছে উইক বন্ড, তার ফলে কি হতে পারে? এই বন্ডের ইলেকট্রন কোথায় চলে যেতে পারে? অক্সিজেনের মাথায় চলে যেতে পারে, কি তাই তো? বন্ডের ইলেকট্রন অক্সিজেনের মাথায় চলে যেতে পারে, তাহলে কি হবে স্ট্রাকচার? সি, এটা মাইনাস, এটা প্লাস। কি বোঝা যাচ্ছে? তাহলে দেখা যাচ্ছে এই স্ট্রাকচার দিয়ে কার্বনিলের সব প্রপার্টি ব্যাখ্যা করা যায় না, কিছু কিছু প্রপার্টি ব্যাখ্যা করা যাচ্ছে। আবার এই স্ট্রাকচার দিয়ে বাকি প্রপার্টিগুলো এক্সপ্লেন করা যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি না যে এটা অরিজিনাল কার্বনিলের স্ট্রাকচার বা এটা অরিজিনাল কার্বনিলের স্ট্রাকচার, তাই তো নাকি? তাহলে অ্যাকচুয়াল স্ট্রাকচার কি? এদের রেজোন্যান্স হাইব্রিড। কি বলা হচ্ছে? এইখানে এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস। এটাকে যদি আমরা স্ট্রাকচার 1 নাম দিই, এটা স্ট্রাকচার 2 নাম দিই, এই দুটোকে আমরা কি বলছি? ক্যানোনিক্যাল ফর্ম বা রেজোনেটিং স্ট্রাকচার। আর এটাকে কি বলা হচ্ছে? রেজোন্যান্স হাইব্রিড। ওকে, তাহলে হোয়াট ইজ রেজোন্যান্স? রেজোন্যান্স হচ্ছে এটাকেই আমরা কি বলছি? রেজোন্যান্স বা মেসোমেরিজম। তাহলে রেজোন্যান্সের যে ক্যানোনিক্যাল ফর্মগুলো, তার কি কোনো রিয়েল এক্সিস্টেন্স আছে? না, এদের কোনো রিয়েল এক্সিস্টেন্স নেই। অ্যাকচুয়াল রিয়েল এক্সিস্টেন্স কার? অরিজিনাল যে মলিকুলটা, দ্যাট ইজ রেজোন্যান্স হাইব্রিড। কি বোঝা গেছে আমার কথা? আমরা যদি আরো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, দেখো বেনজিন। তোমাদের যখন বেনজিন পড়ানো হবে তখন দু রকম বেনজিনের কথা বলা হবে, একটা হচ্ছে কেকুলে বেনজিন, একটা হচ্ছে দিওয়ার বেনজিন। এটা হচ্ছে কেকুলে বেনজিন। তো কেকুলে ফার্স্ট এই বেনজিনের স্ট্রাকচারটা দিচ্ছে। দেখো এটাকে যদি তুমি ভেঙে লেখো তাহলে কি আছে? এখানে কার্বন আছে, এখানে সিঙ্গেল বন্ড কার্বন কার্বন, দেখো কার্বন 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 কার্বন, এখানে ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড, সব জায়গায় একটা করে হাইড্রোজেন আছে, অল্টারনেটিভ ডাবল বন্ড, তাই না? দেখো ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল। ওকে, তাহলে কেকুলে ফার্স্ট এই স্ট্রাকচারটা বেনজিনের দিচ্ছেন। তাহলে সেখানে কি দেখা যাচ্ছে যে ডাবল বন্ড, আমরা কি, তোমরা কি জানো? ট্রিপল বন্ড যদি হয় তার বন্ড স্ট্রেংথ সবথেকে বেশি হয়, বন্ড লেন্থ সবথেকে কম হয়, তাই তো? তারপর ডাবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড। তাহলে যদি আমরা বন্ড লেন্থ দেখি, ট্রিপল বন্ড সবথেকে ছোট, ডাবল বন্ড আর একটু বড়, সিঙ্গেল বন্ড আরো বড়।
তাহলে আমরা বেঞ্জিনে বলতে পারি ছোট বন্ড লম্বা বন্ড, ছোট লম্বা ছোট লম্বা, তাই তো নাকি? বা অন্যভাবে আমরা কি বলতে পারি, এটা স্ট্রং বন্ড উইক বন্ড, স্ট্রং উইক স্ট্রং উইক, কিন্তু না, বেঞ্জিনে সমস্ত বন্ডগুলো ইকুয়াল, বন্ড লেন্থও ইকুয়াল, বন্ড ক্যারেক্টার, সব বন্ড ক্যারেক্টার ইকুয়াল, বন্ড স্ট্রেংথও সেম, ইকুয়াল সবার ক্ষেত্রে। বুঝতে পারছো আমার কথা? এই বন্ড যতটা লম্বা এটাও ততটা, এটাও সবগুলো সমান। তার মানে এই শুধু এই স্ট্রাকচার দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারছি না, বোঝা গেছে? তাহলে এই স্ট্রাকচার দিয়ে বেঞ্জিনের কিছু কিছু প্রপার্টি আমরা এক্সপ্লেন করতে পারছি, তখন কেকুলার কি বলছেন, আর একটা স্ট্রাকচার দিচ্ছেন বেঞ্জিনের, সেখানে বন্ডগুলোকে জাস্ট উল্টে দেওয়া হচ্ছে। এটাও হতে পারে, বলা হচ্ছে দুটোর 50-50 মিক্সচার থাকে, এটা দিয়ে কিছু প্রপার্টি এক্সপ্লেন করতে পারছি, এটা দিয়ে কিছু প্রপার্টি এক্সপ্লেন করতে পারছি। তখন কেকুলে কি বলছেন, তাহলে এটার আর এটার 50-50 মিক্সচার থাকে। কিন্তু না, অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি এটাও বেঞ্জিনের অরিজিনাল স্ট্রাকচার নয়, এটাও বেঞ্জিনের অরিজিনাল স্ট্রাকচার নয়। তাহলে বেঞ্জিনের অরিজিনাল স্ট্রাকচার কি? এই দুটো রেজোন্যান্স হাইব্রিড, এর ভেতরে এভাবে ডট ডট দিয়ে লেখা হচ্ছে, এটাকে কি বলছি, রেজোন্যান্স হাইব্রিড। তাহলে এটার যদি আমরা 1 নাম দিই আর এটা 2 নাম দিই, তাহলে আমরা কি বলতে পারি, অরিজিনাল বেঞ্জিন ইজ দ্য রেজোন্যান্স হাইব্রিড অফ দিস টু ক্যানোনিক্যাল ফর্ম 1 and 2। এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, তাহলে এই মধ্যে বেঞ্জিনের মধ্যে কটা পাই বন্ড আছে, 3টে পাই বন্ড আছে। দেখো একটা পাই বন্ডে 2টো করে ইলেকট্রন, মানে টোটাল 6টা পাই ইলেকট্রন আছে। আগে আমরা দেখছিলাম পার্টিকুলার এই দুজনের মাঝখানে একটা পাই বন্ড, এদের মাঝখানে একটা পাই বন্ড, এদের দুজনের মাঝে আর একটা পাই বন্ড, এখানে উল্টে যাচ্ছিল ব্যাপারটা। আর এখানে কি বলা হচ্ছে, না, পার্টিকুলার কারো দুজনের মাঝে নেই, ওই যে 6টা পাই ইলেকট্রন আছে ওরা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে 6টা সিগমা বন্ডের মধ্যে, সমানভাবে ছড়িয়ে আছে। তার ফলে কি হচ্ছে, বেঞ্জিনের কোনো একটা বন্ড, এটা ডাবল বন্ড নয়, কোনো একটা পার্টিকুলার বন্ড ডাবল বন্ড নয়, বা কোনো একটা পার্টিকুলার বন্ড সিঙ্গেল বন্ড নয়। কি বলা হচ্ছে না, বেঞ্জিনে সমস্ত বন্ড পার্শিয়ালি ডাবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে। ঠিক আছে, এই দুটোকে ক্যানোনিক্যাল ফর্ম বা রেজোনেটিং স্ট্রাকচার, আর এটাকে আমরা কি বলছি, রেজোন্যান্স হাইব্রিড। দেখো কারোর কোনো প্রবলেম হলে বলো। এই যে পাই বন্ড গুলো মুভ করছে, এটা এখানে যাচ্ছে, এটা এখানে যাচ্ছে, এটা এখানে যাচ্ছে, তাই না? এভাবে দেখাতে পারি আমরা, পাই বন্ড গুলো জাস্ট মুভ করছে, কি তাই তো? এই বন্ডটা এখানে চলে গেল, এই বন্ডটা এখানে চলে এলো, এই বন্ডটা এখানে চলে গেল। তাহলে একটা জিনিস এখানে খেয়াল করো, যে রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল ফর্মের মধ্যে কি হচ্ছে, পাই বন্ডগুলো মুভ করছে এক জায়গা থেকে আরেক জায়গায়, তাই তো? এদের কোনো রিয়েল এক্সিস্টেন্স নেই। ঠিক আছে, আমরা মলিকুলার প্রপার্টিগুলো এক্সপ্লেন করার জন্য এটা দিয়ে আমরা রিঅ্যাকশন বা অন্য কোনো প্রপার্টি আমরা লিখতে পারি না, তার জন্য আমরা এই ফর্মগুলো এনেছি মলিকুলার প্রপার্টি এক্সপ্লেন করার জন্য। তাহলে সেখানে আমরা কি বলতে পারি, ক্যানোনিক্যাল ফর্মগুলোর মধ্যে চেঞ্জ হচ্ছে কিভাবে, একটা ক্যানোনিক্যাল ফর্ম থেকে আরেকটা ক্যানোনিক্যাল ফর্মে যাচ্ছ কি করে, পাই বন্ডগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার ফলে, তাই না? বা পাই ইলেকট্রনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার জন্য। রেজোন্যান্স করতে হলে আমাদের কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, resonating structures exist only on paper, it has no real existence of their own। মানে রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল ফর্মগুলো তাদের কোনো বাস্তব অস্তিত্ব নেই, কেবলমাত্র আমরা খাতায় কলমেই করতে পারি। দেখো অরিজিনাল মলিকুলার গ্রুপ ইজ দ্য রেজোন্যান্স হাইব্রিড অফ দি ক্যানোনিক্যাল ফর্ম। তাই আমরা বললাম, দেখালাম যে অরিজিনাল মলিকুলগুলো অ্যাকচুয়ালি কি, ওই ক্যানোনিক্যাল ফর্মগুলোর রেজোন্যান্স হাইব্রিড। ঠিক আছে, হলো। সেকেন্ডলি কি বলা হয়েছে, অনলি পাই ইলেকট্রন ক্যান মুভ। একমাত্র পাই ইলেকট্রন বা পাই বন্ডগুলোই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে রেজোন্যান্স করার সময়। সিগমা ইলেকট্রন বা সিগমা বন্ডের কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। তার মানে কি, নিউক্লিয়ার পজিশন বা অ্যাটমগুলোর পজিশন রিমেন আনচেঞ্জ, তাই তো? অ্যাটমগুলোর পজিশন সেম থাকবে। অল অ্যাটমস প্রেজেন্ট ইন ডিলোক্লাইজ সিস্টেম মাস্ট লাই ইন সেম প্লেন। ডিলোক্লাইজ সিস্টেম মানে যে পার্টটাতে রেজোন্যান্স হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে ডিলোক্লাইজ সিস্টেম বলা হচ্ছে। ঠিক আছে, যত দূর পর্যন্ত একটা মলিকুলার রেজোন্যান্স হচ্ছে সেটাকে, সেই সিস্টেমটাকে আমরা কি বলছি, ডিলোক্লাইজ সিস্টেম। বোঝা গেছে?
হলো। তাহলে অল অ্যাটমস প্রেজেন্ট ইন ডিলোকালাইজ সিস্টেম মানে যতটুকু জায়গা জুড়ে রেজোন্যান্স হচ্ছে মাস্ট লাই ইন সেম প্লেন, সমস্ত অ্যাটমগুলো একই প্লেনে থাকতে হবে। দ্যাট ইজ কোপ্লানারিটি মাস্ট বি মেনটেন, মানে কি একই প্লেনে থাকতে হবে। একই প্লেনে যদি থাকতে হয় তাহলে সেই অ্যাটমগুলোকে আইদার sp অর sp2 হাইব্রিডাইজড হতে হবে। All atoms present in delocalized system must lie in same plane, that is coplanarity must maintain। মানে delocalized system মানে বলেছি যতদূর পর্যন্ত রেজোন্যান্স হচ্ছে ওটা সবগুলো সেখানে যে অ্যাটমগুলো প্রেজেন্ট থাকবে সবাই একই প্লেনে থাকতে হবে, ঠিক আছে। একই প্লেনে থাকতে হলে হাইব্রিডাইজেশন আইদার sp আর sp2 হাইব্রিডাইজ হতে হবে। তোমরা জানো sp হলে লিনিয়ার হয়, sp2 হলে ট্রায়াঙ্গুলার হয়, তার মানে একই প্লেনে থাকে, ঠিক আছে। নাম্বার 4 কি, নো ভায়োলেশন অফ অক্টেট। তোমরা অক্টেট পড়েছো, অক্টেট রুল মানে সবাই 8টা করে ইউজ করবে, তার কোনো অমান্য করলে চলবে না, ভায়োলেট করলে চলবে না। এইখানে একটা জিনিস মনে রাখবে, কার্বনের মাথায় যদি পজিটিভ চার্জ থাকে তাহলে সেখানে অক্টেট ফুলফিল হয় না, কার্বোক্যাটায়নের ক্ষেত্রে সেটা অ্যাকসেপ্টেবল এখানে, ঠিক আছে। বাকি অন্য সমস্ত অ্যাটমের মাথায় যাই থাক না কেন, প্লাস থাক মাইনাস থাক, সেখানে কিন্তু অক্টেট ফুলফিল করতে হবে, ঠিক আছে। ফিফথ কি বলা হচ্ছে, অল ক্যানোনিক্যাল স্ট্রাকচারস হ্যাভ ইকুয়াল নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। সমস্ত ক্যানোনিক্যাল স্ট্রাকচারে আনপেয়ার্ড ইলেকট্রন মানে যে লোন পেয়ার যেগুলো থাকে, ঠিক আছে, সমান থাকতে হবে, ঠিক আছে। প্রথমটা যদি 5টা ক্যানোনিক্যাল ফর্ম হয় তাহলে সবগুলোকে 5টা, যদি প্রথমটাতে একটা লোন পেয়ার থাকে সবগুলোকেই একটা করে লোন পেয়ার প্রেজেন্ট থাকতে হবে, ঠিক আছে। পরেরটা কি বলা হচ্ছে, দি এনার্জি অফ মোস্ট স্টেবল ক্যানোনিক্যাল স্ট্রাকচার। সব থেকে স্টেবল যে ক্যানোনিক্যাল স্ট্রাকচারটা, সে স্টেবিলিটি আমরা দেখবো পরে, হ্যাঁ, তার এনার্জি অরিজিনাল মলিকুলের থেকেও বেশি হয়, মানে অরিজিনাল মলিকুলের এনার্জি সব থেকে কম হয়, ঠিক আছে। বোঝা গেছে আমার কথা? ওকে, তাহলে এবার আমরা রেজোন্যান্স করব। তাহলে একটা জিনিস এখানে খেয়াল, এই পয়েন্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, এই পয়েন্টগুলোকে মনে রাখতে হবে। একটা হচ্ছে পাই1 তোমাকে মুভ করাতে হবে। নাম্বার 2 আগে দেখবো কি করে রেজোন্যান্স হচ্ছে, তাই তো, কাদের হবে, হতে হলে সমস্ত অ্যাটমগুলোকে sp বা sp2 হাইব্রিডাইজড হতে হবে, সেটা দেখে নেব। পরপর অ্যাটমগুলো sp বা sp2 হাইব্রিডাইজড আছে কিনা, ঠিক আছে। তারপরে এইগুলো চিন্তা বা অক্টেট ভায়োলেট করছে কিনা সেসব আমরা পরে আসবো। তাহলে 1 নম্বর, রেজোন্যান্স করতে হলে তোমাকে আগে দেখে নিতে হবে যে অ্যাটমগুলো sp বা sp2 হাইব্রিডাইজ হচ্ছে কি না, ঠিক আছে। যদি sp বা sp2 হাইব্রিডাইজ হয় তখনই রেজোন্যান্সের প্রশ্ন, আদারওয়াইজ রেজোন্যান্স তো করাই যাবে না, ঠিক আছে। বোঝা গেছে? তারপর তো আমরা পাই1 মুভ করাবো, তারপর এটা মনে রাখতে হবে, তারপর দেখতে হবে তোমাকে অক্টেট যেন ভায়োলেট না করে, ঠিক আছে। তাহলে এখন আমরা রেজোন্যান্স করি। দেখো, আমরা দুটো সিস্টেম করাবো। তুমি যদি রেজোন্যান্সের কিছু নাও বোঝো, সমস্ত সিস্টেমকে ওই দুটো সিস্টেমে যদি কনভার্ট করে নিতে পারো তুমি সব রেজোন্যান্স পারো, যদি জাস্ট ধরতে পারো। যদি নাও বোঝো, কিন্তু বোঝা উচিত, ঠিক আছে। বোঝা গেছে আমার কথা? ওকে, তাহলে আমরা দুটো সিস্টেম করবো। ফার্স্ট করাবো এই সিস্টেমটা, ঠিক আছে। এটা কি বলা হয়, অ্যালাইল ক্যাটায়ন, তাই তো। ডাবল বন্ডের পাশের কার্বনে প্লাস থাকলে তাকে আমরা কি বলছি, অ্যালাইল ক্যাটায়ন। এটাকে যদি তুমি ভেঙে লেখো, দেখো কি হচ্ছে, CH2 ডাবল বন্ড CH2 মাথায় প্লাস, তাই তো। স্টেরিক নাম্বার ইকুয়াল টু কি বলেছিলাম, নাম্বার অফ সিগমা বন্ড প্লাস নাম্বার অফ লোন পেয়ার। এই কার্বনে সিগমা বন্ড কটা আছে, এখানে একটা সিগমা, এই দুটো হাইড্রোজেনের সাথে দুটো সিগমা, তাহলে স্টেরিক নাম্বার কত হলো, 3 হলে কি হয়, sp2। এই কার্বন কটা সিগমা বন্ড করেছে, এই একটা সিগমা, এই একটা সিগমা, আর এই হাইড্রোজেনের সাথে আর একটা সিগমা, তাহলে 3টে সিগমা, তাহলে 3 স্টেরিক নাম্বার, তাহলে এটাও sp2। এই কার্বন দেখো, এই একটা সিগমা, দুটো হাইড্রোজেনের সাথে দুটো সিগমা বন্ড করেছে, তাহলে এটাও sp2 হাইব্রিডাইজড। তাহলে 3টে কার্বনই sp2 হাইব্রিডাইজ, তার মানে একই প্লেনে আছে। আমরা বলেছি পরপর সবগুলো sp বা sp2 হাইব্রিডাইজ থাকলে সেম প্লেনে থাকে, তাই তো, নাকি। sp2 হলে কি হয়, ত্রিভুজাকার হয়, ট্রায়াঙ্গুলার, তাই তো। তাহলে তারা একই প্লেনে থাকবে, সেম প্লেনে থাকবে, তার মানে আমাদের রেজোন্যান্স হওয়ার কন্ডিশন স্যাটিসফাই করেছে, ঠিক আছে। তাহলে রেজোন্যান্স হতে পারে, কি হবে, এই যে পাই বন্ডটা আছে, এই পাই বন্ডটা এখানে যেতে পারে, ঠিক আছে। যদি এখানে যায় সেক্ষেত্রে কি হবে, দেখো প্লাসটা এখানে শিফট করে যাবে। আমরা যদি এই স্ট্রাকচারে দেখার চেষ্টা করি তাহলে কি হচ্ছে, এই পাই বন্ডটা মুভ করে কোথায় যাচ্ছে, এখানে যাচ্ছে,
তাই তো? তাহলে কি হলো? H2C সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2 প্লাস। কি ছিল অ্যাকচুয়ালি? এখানে এভাবে ডাবল বন্ড ছিল, তাই তো? এভাবে ডাবল বন্ড ছিল, এই ছিল, দেখো এই ছিল, তাই না? এই ছিল, এইটা হচ্ছে পাই বন্ড, এটা খুলে এদিক থেকে খুলে এখানে এদিকে চলে গেল, তাই না? তাহলে এখানে কি হলো? আগে এর ইলেকট্রন ডেফিসিয়েন্সি ছিল, এখন এর থেকে ইলেকট্রন নিয়ে কোথায় চলে গেল? এখানে চলে গেল। কি বোঝা গেছে? তাহলে এখন প্লাসটা এর মাথায় চলে আসবে, এর ইলেকট্রন ডেফিসিয়েন্সি তো এটা সিম্পল ব্যাপার তো। দেখো না বুঝলে বলো, ঠিক আছে? তাহলে অরিজিনাল মলিকুলে কি হচ্ছে? তার মানে কি পাই বন্ডে ডাবল বন্ডটা দেখো একবার এখানে একবার এখানে, তাহলে অ্যাকচুয়াল এগুলো কি ক্যানোনিক্যাল ফর্ম? তাহলে অ্যাকচুয়াল মলিকুল কি অরিজিনাল মলিকুল কি? এদের দুজনের রেজোন্যান্স হাইব্রিড। তার মানে কি এই যে পাই বন্ডটা এই সব বন্ডের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, বা পজিটিভ চার্জটা সমস্ত কার্বনের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। পার্টিকুলার এই কার্বনের মাথায় প্লাস নেই বা পার্টিকুলার এই কার্বনের মাথায় প্লাস নেই, প্লাসটা এই তিনটে কার্বনের মধ্যে ছড়িয়ে আছে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই স্ট্রাকচারে যদি রেজোন্যান্স হাইব্রিড আমরা লিখি তাহলে কি হবে? H2C CH CH2, তাহলে প্লাসটা কি আমরা এই থার্ড ব্র্যাকেট দিয়ে এর মাথায় দিচ্ছি কেন? তিনটে কার্বনের মধ্যে ইকুয়ালি পজিটিভ চার্জটা ডিস্ট্রিবিউটেড আছে। ঠিক আছে, বোঝা গেছে আমার কথা? তাহলে এই একটা সিস্টেম। এটাকে যদি আরো ভালোভাবে বুঝতে হয় রেজোন্যান্স কেন হচ্ছে, তাহলে তোমার অরবিটাল পিকচার লাগবে। অরবিটাল পিকচার শিখেছো কেমিক্যাল বন্ডিং এ। দেখো sp2 হাইব্রিডাইজেশন যদি হয় তাহলে কটা কি অরবিটাল থাকে? sp2 হাইব্রিডাইজেশন হলে তিনটে হাইব্রিড অরবিটাল থাকে, sp2 হাইব্রিড অরবিটাল, একটা p অরবিটাল থাকে, তাই তো নাকি? আমি বলেছিলাম সবসময় মনে রাখবে হাইব্রিড অরবিটাল দিয়ে অলওয়েজ কি হচ্ছে? সিগমা বন্ড ফর্মেশন হচ্ছে। আর যে তোমার আনহাইব্রিডাইজড p অরবিটাল পড়ে থাকছে তারা যদি প্যারালাল থাকে পাশাপাশি তাহলে সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়ে কি হয়? পাই বন্ড ফর্মেশন হয়, তাই তো নাকি? তাহলে এই যে দেখো এক মলিকুলটা যদি আমরা ড্র করি, আমরা শুধু সিগমা বন্ডগুলো আঁকছি। এই তো, ঠিক আছে? তাহলে দেখো sp2 হাইব্রিডাইজড মানে তিনটে sp2 হাইব্রিড অরবিটাল দিয়ে এই তিনটে সিগমা বন্ড হয়েছে। আর p অরবিটালটা কিভাবে থাকে? এর সাথে পারপেন্ডিকুলারলি থাকে। এখানে একটা আছে এভাবে, এখানেও একটা এভাবে আছে, এখানেও একটা এভাবে আছে, তাই তো? তাহলে সেটাকে কিভাবে ড্র করা হয়? তাই তো? এটা কিভাবে আছে? এখানে এভাবে, এখানে দেখো এরা দুজন প্যারালাল, এরা দুজনও প্যারালাল, এরা সবাই প্যারালাল। কেন? সবাই একই প্লেনে আছে, কারণ হাইব্রিড অরবিটালগুলোর সাথে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে p অরবিটাল থাকে তারা থাকে। তাহলে এরা দুজন দেখো প্যারালাল বলে এরা দুজন সাইড ওয়াইজ ওভারল্যাপ করে আছে, করে এই পাই বন্ডটা ফর্ম করেছে। এর মাথায় কি আছে? পজিটিভ চার্জ আছে, ঠিক আছে? তাহলে তুমি ধরে নাও এখানে তুমি এটা তোমার অনেক কিছু আছে, তোমার দুপাশে দুটো বাড়ি আছে, ঠিক আছে? তো এর নেই, এরও নেই, দুপাশের লোকেরই নেই, তুমি একে সাপ্লাই করেছো খাবার দাবার, ঠিক আছে? কেন তুমি শুধু কেন একজনকে করবে? এ পাশের জন্য তো আছে, তুমি কেন একজনের সাথে বন্ধুত্ব করবে? শুধু ওর সাথেও করতে পারো। কিন্তু যদি এমন কন্ডিশন হয় যে একজনের সাথেই করতে হবে, তখন তুমি এর সাথে বন্ধুত্ব করে বসে আছো, এ কি দোষ করলো? তাহলে দেখা যাবে কিছুদিন পরে তুমি এর সাথে বন্ধুত্ব না করে এর সাথে বন্ধুত্ব না করে বন্ধুত্বটা এর সাথেও করতে পারো, তখন এর মাথায় প্লাস হয়ে যাবে, তাই তো? বুঝতে পারছো আমার কথা? কারণ এই যে দুটো p অরবিটাল এরা দুজনও প্যারালাল, তাহলে এরা দুজন ওভারল্যাপ করতে পারে, আবার এরা দুজনও প্যারালাল, তাহলে এরা দুজন ওভারল্যাপ করতে পারে। তবে শুধু কেন এর সাথে ওভারল্যাপ করবে? এর সাথে ওভারল্যাপ করতে পারতো। তাহলে এই যে প্রবাবিলিটি গুলো আমরা দেখাচ্ছি কার কার সাথে ওভারল্যাপ করে পাই বন্ড ফর্ম করতে পারে একটা কনজুগেটেড সিস্টেমে, সেই প্রবাবিলিটি গুলোই হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। বোঝা গেছে আমার কথা? দেখো না বুঝলে বলো।
একটা পি অরবিটাল কার কার সাথে ওভারল্যাপ করে, একসাথে দুটো নয়, কার কার সাথে ইন্ডিভিজুয়ালি কার কার সাথে ওভারল্যাপিং করে পাই বন্ড ফর্ম করতে পারে, সেই প্রবাবিলিটি গুলো যে স্ট্রাকচার দিয়ে দেখাচ্ছি সেগুলোই অ্যাকচুয়ালি ক্যানোনিক্যাল ফর্ম। দেখো এই যে মাঝের যে আছে এর সাথে করতে পারে, আর এর সাথে ওভারল্যাপ করলে যে স্ট্রাকচারটা হচ্ছে সেটা একটা ক্যানোনিক্যাল ফর্ম, আবার এ পাশের লোকের সাথেও করতে পারে, এর সাথে ওভারল্যাপ করে যে স্ট্রাকচারটা হচ্ছে সেটা আর একটা ডিফারেন্ট ক্যানোনিক্যাল ফর্ম। দেখো প্রবলেম আছে কোনো? ঠিক আছে তো? তাহলে করতে পারবে? জাস্ট এটা মনে রাখতে হবে, যা সিস্টেম আসবে এই সিস্টেমে তোমাকে কনভার্ট করে নিতে হবে, তবেই হবে। দেখো সেকেন্ড সিস্টেম দেখো একই রকম, শুধু অ্যারোটা আমরা আলাদা করে দেবো। এটা তখন মাইনাস আছে মানে কি ইলেকট্রন আছে, এদিকে বেশি আছে ইলেকট্রন, তখন এই ইলেকট্রন এখানে পড়বে, পড়লে এখানে একটা পাই বন্ড ফরমেশন হবে, এটা উঠে এই কার্বনের মাথায় যাবে, ইলেকট্রনটা এখানে চলে আসবে। ঠিক আছে, বোঝা গেছে আমার কথা? কি হচ্ছে এই মাইনাসটা বা ইলেকট্রনটা এখানে পড়ছে, এটা উঠে এই কার্বনের মাথায় যাচ্ছে, হলো? ঠিক আছে, আগেরটা কি ছিল? তাহলে কি যেদিকে ইলেকট্রন আছে সেদিক থেকে যাবে তো, বেশি যেদিকে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন বেশি এখানে আছে, লোন পেয়ার আছে, তাহলে এখান থেকে লোন পেয়ার এখানে গেল, এখান থেকে আর এর বেশি হয়ে গেল এই কার্বনের, তাহলে এটা উঠে এর মাথায় চলে গেল। দেখো এই বন্ডে দুটো ইলেকট্রন ছিল, দেখো দুটো ইলেকট্রন চলে এসেছে এখানে, কার্বনের আউটার মোস্ট শেলে 4টি ইলেকট্রন থাকার কথা, এখানে দেখো 5টা হয়ে গেছে, দুটো হাইড্রোজেনকে দুটো দিয়েছে, এই একটা 3টে আর দুটো 5টা, তার জন্য একটা মাইনাস দিয়েছি আমি। ঠিক আছে, তাহলে যদি অরবিটাল পিকচার দিয়ে দেখি সব sp2 হাইব্রিডাইজ সবাই, তাহলে কি হচ্ছে এরা দুজন বন্ড করে আছে, ওই একই কনসেপ্ট। এখন কি হচ্ছে এর সাথে বন্ধুত্ব না করে এর সাথে করতে পারে, তখন এই বন্ডের ইলেকট্রন কাকে দিয়ে দিচ্ছে? একে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে আমার কথা? তাহলে দুটো সিস্টেম করলাম, একটাকে একটা অ্যারো দিয়ে আমরা ইলেকট্রন শিফটিং দেখাচ্ছি, আর একটাকে দুটো অ্যারো দিয়ে ইলেকট্রন শিফটিং দেখাচ্ছি। তুমি এটা মনে রাখবে, যখন প্লাস থাকবে কার্বোক্যাটায়ন বা ক্যাটায়ন তখন একটা অ্যারো দিয়ে দেখাচ্ছি, তাই তো? ডাবল বন্ড কি ছিল? ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, তারপর প্লাস, একটা সিস্টেম, সেক্ষেত্রে ডাবল বন্ডটা প্লাসের দিকে যাচ্ছে। সেকেন্ড সিস্টেম কি? ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, মাইনাস, সেক্ষেত্রে মাইনাসটা সিঙ্গেল বা মাইনাস বা লোন পেয়ার আর কি, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, মাইনাস বা লোন পেয়ার, শুধু লোন পেয়ার থাকলেও হতে পারে। ঠিক আছে, তাহলে লোন পেয়ারটা বা মাইনাসটা সিঙ্গেল বন্ডের উপরে পড়ছে, আর পাই বন্ডটা উঠে সামনের কার্বনের মাথায় চলে যাচ্ছে। দেখো কোনো প্রবলেম হলে বলো। ঠিক আছে, তাহলে এই দুটো সিস্টেম তুমি যদি মাথায় রাখতে পারো, সমস্ত মলিকুলের তুমি রেজোন্যান্স করতে পারবে।